দর্শক আমন্ত্রণ এটিএন নিউজের সাপ্তাহিক আয়োজন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি গোলাম কাদির রবু। আজ আমরা আলোচনা করব বাংলাদেশের বিজ্ঞাপন শিল্প নিয়ে এবং আমাদের সঙ্গে অতিথি হিসাবে আছেন এক্সপ্রেশনস লিমিটেডের সম্মানিত ডিরেক্টর জনাব আপন আহসান এবং সেই সঙ্গে যিনি দায়িত্ব পালন করছেন জেনারেল সেক্রেটারি হিসেবে অ্যাডভার্টাইজিং এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের দায়িত্ব পালন করছেন সেই আপন আহসান ভাইকে আমরা পেয়েছি আজকের এই আলোচনায়। তো আপন ভাই, আপনার কাছে আসলে আমরা একটু জানতে চাই যে এই যে বাংলাদেশের যে এখন বিজ্ঞাপন শিল্প সেটি আসলে কেমন চ্যালেঞ্জ আসলে মোকাবেলা করছে এবং কি অবস্থা এখন? বিজ্ঞাপন শিল্প চ্যালেঞ্জ মোকাবেলা করছে বিষয়টা সর্বসময়ই বিজ্ঞাপন শিল্প চ্যালেঞ্জ মোকাবেলা, এই সময় আর সেই সময় বিষয় নয়। এখন সময় পরিবর্তন হয়েছে মানে একটা সময় যখন আমরা বিজ্ঞাপনী সংস্থায় কাজ শুরু করেছি তখন যেটা ছিল ট্র্যাডিশনাল মিডিয়া বলে একটা মিডিয়া আমরা ব্যবহার করতাম। এখন সময়ের সঙ্গে সঙ্গে প্রযুক্তির ব্যবহার বেড়েছে, ফলে মিডিয়াগুলো পরিবর্তিত হয়েছে। এখন ট্র্যাডিশনাল মিডিয়ার পরে চলে আসছে ডিজিটাল মিডিয়াকে সাপোর্ট করার জন্য এখন এআই মিডিয়া বলে কাজ শুরু করেছে। ফলে এই সময় বাংলাদেশে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ট্র্যাডিশনাল মিডিয়ায় অভিজ্ঞ মানুষ বেশি, ডিজিটাল মিডিয়াতে অভিজ্ঞ মানুষ সেই অর্থে একটু কম ধীরে ধীরে হচ্ছে। হ্যাঁ, আর এআই মিডিয়া যেটা ব্যবহৃত হচ্ছে সেইটাতে মানুষের সংখ্যা একদমই কম। এই জায়গায় নিজেদেরকে প্রস্তুত করার বিষয় রয়েছে, এইটা একটা ব্যাপার। আরেকটা বিষয় রয়েছে যে একটা বৈশ্বিক মন্দা আছে, আর বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের ফলে এখানেও একটা ব্যবসায়িক মন্দার অবস্থায় রয়েছে। ফলে সার্ভিস ইন্ডাস্ট্রি, বিশেষ করে বিজ্ঞাপন শিল্প এই সময় বেশ একটা কষ্টকর সময়ের ভিতর দিয়ে যাচ্ছে। আর বিজ্ঞাপন শিল্প যেহেতু একটি কষ্টকর অবস্থায় যাচ্ছে, তার ফলে আমার ধারণা যে টেলিভিশন মিডিয়া বা নিউজ পেপার মিডিয়া বা রেডিও মিডিয়া যেগুলো রয়েছে তারাও বোধহয় কিছুটা কষ্টের ভেতর দিয়ে সময় পার, মানে দেশের অর্থনৈতিক অবস্থার একটা ইম্প্যাক্ট আসলে এই ইন্ডাস্ট্রিতে পড়েছে। খুবই স্বাভাবিক বিষয়। যখন জিডিপি গ্রোথ ভালো থাকে, অর্থনৈতিক অবস্থা ভালো থাকে, স্থিতাবস্থা থাকে, শান্তিপূর্ণ সময় থাকে, তখন অনেক কিছুই অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রে মানুষের যৌক্তিক যুক্ততা অনেক বেশি থাকে। জি, আপনার সঙ্গে যখন আমি আলোচনা করছি তখন ঠিক এই মুহূর্তে আমার একটি কবিতার লাইন মনে পড়লো কবি শঙ্খ ঘোষের, হ্যাঁ, যে মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে। তো এখন তো দেশ এগিয়ে যাচ্ছে, সমাজ বদলাচ্ছে, বিভিন্ন পণ্যের প্রসার ঘটছে, সেই পণ্যের বিজ্ঞাপন দিতে কিংবা প্রচারে প্রসার যে কথাটা বলা হয় সেখানেও বিজ্ঞাপনের ব্যবহার বাড়ছে। আজকে আমরা যদি মেট্রো রেলে চলি সেখানেও বিজ্ঞাপন, লিফটে উঠবো সেখানেও বিজ্ঞাপন। আসলে কোথায় বিজ্ঞাপন নেই? বিজ্ঞাপনের তো চারিদিকে জয় জয়াকার। তো আপনার কাছে আমার প্রশ্ন, এই যে আপনি যে কথাটি বলছিলেন যে ট্র্যাডিশনাল যে বিজ্ঞাপন এবং সেটার সঙ্গে যে ডিজিটাল এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই যুক্ত হয়েছে, তো আপনার কাছে কি মনে হচ্ছে যে ট্র্যাডিশনাল বিজ্ঞাপনকে কি চ্যালেঞ্জের মুখে ফেললো কিনা ডিজিটাল বিজ্ঞাপন? একদমই না। আচ্ছা, এইটা একটা ভুল ধারণা হচ্ছে যে যেটা দেখে সে সেটাকেই মনে করে সবকিছু। ধরুন আপনি যদি এই ঘরটার ভেতরেই থাকেন সব সময়, তাহলে আপনার কাছে মনে হবে পৃথিবী বোধহয় একদিকে সবুজ, একদিকে একটা বন্ধ অন্ধকারের ভেতরে থাকবেন। সো পৃথিবীতে কিন্তু অন্ধকারের বাইরে আলো রয়েছে, এই ঘরের বাইরে একটা পৃথিবী আছে। এখন যারা ডিজিটাল মিডিয়া নিয়ে আচ্ছন্ন তারা ভাবেন যে ডিজিটাল মিডিয়ার বাইরে আর কিছু নাই, কারণ তিনি তার অন্য সময়টা ব্যয় করেন না। বাংলাদেশে এখনো ট্র্যাডিশনাল মিডিয়া যেইভাবে আছে, কারণ আপনি খুব হার্ড টু রিচ যে জায়গাগুলোতে যেখানে পৌঁছানো সম্ভব না, যাদের হাতে স্মার্টফোন নেই এবং যারা ইন্টারনেট ব্যবহার করতে পারেন না অথবা সেই টাকা ব্যবহার করতে পারেন না, যাদের ভিতরে সামাজিক এবং পারিবারিক বন্ধন অনেক বেশি, তারা কিন্তু এখনো টেলিভিশন দেখেন। তারা কিন্তু এখনো নিউজ পেপারে যে লেখাটা হয় সেটাকে অনেক বেশি আস্থা রাখেন ডিজিটাল মিডিয়ার কমিউনিকেশনের চেয়ে। এবং বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল বলেন, শহর অঞ্চল বলেন, এখনো ট্র্যাডিশনাল মিডিয়া খুব শক্তভাবেই কাজ করে। একটা বড় ব্যাপার হচ্ছে যে ধারণা করি যখন কেউ টেলিভিশন দেখে সে বোধহয় নিউজ পেপার পড়ে না, যিনি নিউজ পেপার পড়েন তিনি বোধহয় রেডিও শোনেন না, যিনি রেডিও শোনেন তিনি বোধহয় গুগল থেকে কোনো নিউজ দেখেন। এগুলি ভুল ধারণা। এই ধারণাগুলোর পরিবর্তন হওয়া দরকার, কেননা যে যেটাতে কমফোর্টেবল ফিল করেন সে সেই মিডিয়ামটাকে বেছে নেন। আবার কেউ কেউ মাল্টিপল মিডিয়া বেছে নেন। এখন
আপনি যেই মানুষটা গ্রামে একসঙ্গে পরিবার নিয়ে সন্ধ্যাবেলায় বসে নাটক দেখে, সিনেমা দেখে, নিউজ দেখে, তাকে আপনি বিজ্ঞাপন তো পৌঁছাবেন, তখন সে মোবাইল ফোন নেয় না। যারা গ্রামের হাট বাজারে বসে থাকে তারা একসঙ্গে টেলিভিশন দেখেন। যারা গ্রামের খেতে কাজ করেন তারা কিন্তু একটা রেডিও চ্যানেল, রেডিও ঘুরিয়ে দিয়ে রেডিওতে গান বাজছে, ওনারা খেতে কাজ করছেন। কাজেই আপনি মানুষের কাছে, ভোক্তার কাছে কিভাবে পৌঁছাবেন তার জন্য আলাদা আলাদা মিডিয়াম আছে। আপনি কিভাবে যাবেন, আপনি চিটাগং যেতে পারেন প্লেনে, আপনি চিটাগং যেতে পারেন ট্রেনে, আপনি চিটাগং যেতে পারেন বাসে, আপনি চিটাগং যেতে পারেন প্রাইভেট কারে, আপনি চিটাগং যেতে পারেন সাইকেল করে, হেঁটেও যেতে পারেন। তার মানে আপনি যেটি বলতে চাচ্ছেন যে আসলে ট্র্যাডিশনাল বিজ্ঞাপনের বাজার কখনোই ডিজিটাল মিডিয়া বা বিজ্ঞাপন এটা খেতে পারবে না। এটা বিতর্কতাটা কি অনেকটা এরকম কিনা, ঠিক যখন ইলেকট্রনিক মিডিয়া যখন মানে প্রচলন হলো তখন বলা হচ্ছিল যে প্রিন্ট মিডিয়ার যুগ মনে হয় শেষ। এই বিতর্কটা তো 100-200 বছরের, কিন্তু এখনও তো টিকে আছে। ঠিক একইভাবে কি আপনি বলতে চাচ্ছেন যে যতই ডিজিটাল বিজ্ঞাপনের উৎকর্ষতা সাধন হোক না কেন, ট্র্যাডিশনাল বিজ্ঞাপন এটি থেকেই যাবে? অবশ্যই, কারণ এই যে মাত্র বললেন যে 100 বছর যাবৎ যেহেতু নিউজ পেপার টিকে আছে বা তার চেয়ে বেশি সময় ধরে, তাহলে সে কি করে টিকে আছে? কারণ আমি তো বললামই যে মানুষের পাঠের অভ্যাস সেটা থাকবে। যিনি পড়তে পছন্দ করেন তিনি অবশ্যই পড়ার সংবাদটাই দেখবেন। কিন্তু এটা তো ঠিক যে একটা তো চ্যালেঞ্জের মুখে তো ঠিকই ফেলেছে, কারণ ট্র্যাডিশনাল বিজ্ঞাপন যখন ছিল তখন তো আমি শুধু সেখানেই ইনভলভ হইতাম, বাধ্য হয়ে হোক কিংবা ইচ্ছাকৃতভাবে হোক, আমার তো বিকল্প ছিল না। কিন্তু ডিজিটাল মিডিয়া বিজ্ঞাপনের যে এখন যে প্রচলন, সেটা তো আমার অল্টারনেটিভ, সুতরাং আমার তো এখন সেখান থেকে অল্টারনেটিভে যাওয়ার সুযোগ হয়েছে। তো সেক্ষেত্রে কি ট্র্যাডিশনাল বিজ্ঞাপনটা কি একটু চ্যালেঞ্জের মুখে পড়লো না, বা সেখানে তাদের টিকে থাকার জন্য আসলে কি করতে হবে আরও? আচ্ছা, প্রশ্ন হচ্ছে দুইটা, একটা হচ্ছে চ্যালেঞ্জের মুখে। আমি জানি যে আপনি আমার বিশ্ববিদ্যালয়ে পড়েছেন। এখন আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি বা অনেকের বাড়িতেই যারা খাবার কষ্টে করেছে, আমি খাবার কষ্ট করেছি, সো যখন ভাত রান্না হতো ডাল থাকতো আর আলু ভর্তা থাকতো, বা আমাদের বিশ্ববিদ্যালয়ে আমরা একটা ছোট ডিম ভাজি থাকতো, ওইটা দিয়েই কিন্তু আমরা খেয়েছি। তো এখন সবজি আছে, এটা আছে, তার জন্য কি ভাত বন্ধ করে ফেলেছেন আপনি? না। বা আগের মেনুটা, বিষয়টা হচ্ছে যে আপনার অপশন বেড়েছে, তার মানে সেটাকে বাদ দিয়ে না। তো আপনার অপশন বেড়েছে, আপনি কোন জায়গায় যাবেন, এটা হচ্ছে প্রথম বিষয়, যেটাতে চ্যালেঞ্জের কিছু নেই, আপনার অপশন বেড়েছে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে এখানে চ্যালেঞ্জের মুখোমুখি করার জায়গায় যেটা বললেন যে অনেক বেশি ডিজিটাল মিডিয়ায় মানুষ কনসেন্ট্রেট করছে কিনা, আমার কাছে মনে হয় না। ডিজিটাল মিডিয়া একটা অংশ, সেটা আপনাকে ওই যে মূল খাবারের সাথে আপনাকে একটা অপশন যোগ করা হচ্ছে, আপনি এই অপশন থেকে যাবেন না আপনি ওই অপশন থেকে নেবেন, বা এইটার পাশাপাশি আপনি সেটাকেও ভ্যালিডেট করবেন কিনা, এটা একটা বড় ব্যাপার। আপনি বলছিলেন যে ডিজিটাল মাধ্যমে যে বিজ্ঞাপনটা প্রচার হয় কিংবা সংবাদ প্রচার হয়, আর ট্র্যাডিশনাল মাধ্যমে টেলিভিশনে পত্রপত্রিকায় যেটা ছাপা হচ্ছে বা টেলিভিশনে যেটা দেখানো হচ্ছে, মানুষের বিশ্বাসযোগ্যতা সেদিকে একটু বেশি। ডিজিটাল মিডিয়ার প্রতি বা ডিজিটাল বিজ্ঞাপন মাধ্যমের প্রতি মানুষের বিশ্বাসযোগ্যতাটা কম কেন? একটা বড় ব্যাপার কি যে ট্র্যাডিশনাল মিডিয়া, আবারও আসি আমি, যেটা তো বিশেষ করে নিউজ পেপার এবং টেলিভিশন এবং রেডিও, এইটা এক ধরনের সংগঠিত মানুষ কাজ করে, এক ধরনের শিক্ষার ছাপ এখানে আছে। একদল মানুষ যারা জানে যে এই খবরটা কিভাবে দিতে হবে, কতটুক দিলে মানুষের জন্য ক্ষতি হবে, কতটুক প্রয়োজনীয় হবে, সেই জায়গার সেই মাধ্যমে যখন একটা বিজ্ঞাপন প্রচারিত হয় তখন সেই বিজ্ঞাপনটা ওইরকম সেন্সেবল হয়। সেটা একটা বিজ্ঞাপনী সংস্থা এই কাজগুলো করে, সেইখানে কিছু মানুষ কাজ করে যারা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে একটা পর্যায় পর্যন্ত আসে, তারাও ভাবেন মোরালি কোন জায়গাটা হওয়া উচিত। ট্র্যাডিশনাল মিডিয়ার বাইরে যে আপনি ডিজিটাল মিডিয়া যেটাকে বলছেন, সেই মিডিয়া এখন প্রত্যেকেই সংবাদদাতা, প্রত্যেকেই বিজ্ঞাপন নির্মাতা, প্রত্যেকেই তার পণ্যের কথা বলে। ফলে তার শিক্ষা, তার মেধা, তার মনন, তার ক্রিয়েটিভিটি কোন জায়গাটায়, সেটা সে না, তার পণ্য বিক্রি করা থাকে মূল লক্ষ্য। ফলে সে নানা রকমের ভুল ভাল জিনিস মানুষের কাছে পৌঁছায়, মানুষ সেটা দেখে বিশ্বাস করে এবং কেনে, এবং কেনার পরে প্রতারিত হয়। এবং ফলে মনে হচ্ছে যে ডিজিটাল মিডিয়া সম্ভবত ঠিক আস্থা নিতে পারছে না। একদমই সত্য যে ডিজিটাল মিডিয়া এখন পর্যন্ত সেই আস্থা নিতে পারেনি। তার একটা বড় কারণটাই হচ্ছে যে প্রত্যেকেই ভাবছে
এই কাজটা আমি পারি। আমি একদমই বলতে চাই সবার কাছে দ্ব্যর্থহীনভাবে, প্রত্যেকটা কাজ আপনি পারেন না। আপনার কাজ হচ্ছে ব্যবসা করা, আপনি ফোকাস করেন ব্যবসায়, যে যেটাতে পারদর্শী, এবং যেই মানুষটা বিজ্ঞাপনে কাজ করে আপনি তার কাছে যান, সে আপনার ব্যবসায়িক সমৃদ্ধির জন্য, প্রবৃদ্ধির জন্য আপনার একটা ভালো পরামর্শ এবং ভালো ক্রিয়েটিভ তৈরি করে তার মানে দেবে। আপনি কি বলতে চাচ্ছেন যে ডিজিটাল মাধ্যমে যে বিজ্ঞাপন কিংবা তথ্য কিংবা সংবাদ যেটাই প্রচার হোক, সেটার ইম্প্যাক্টটা আসলে তাৎক্ষণিক, সেটা আসলে সাস্টেইন হয় না, টেকসই হয় না, যেটা ট্র্যাডিশনাল মাধ্যমে হয়, এরকম কিছু বলতে চাচ্ছেন সেরকম তো কিনা? একটা রয়েছেই, কারণ আপনি স্ক্রল করছেন, একটা জিনিস দেখলেন, চলে গেলেন, সরি, আপনার এই মনোজগতে সেটা কতক্ষণ ছাপ ফেলবে, কারণ আপনি প্রতি সেকেন্ডে চেঞ্জ করছেন। ট্রেডিশনাল মিডিয়াতে যেটা হয়ে যায় যে আমরা একটা কিছু কন্টেন্ট দেখছি, সেই কন্টেন্টের ভিতরে আরেকটা কন্টেন্ট আসে, যেটাকে আমাকে কিছুটা সময় হলেও, 30 সেকেন্ড সময়, 1 মিনিট সময় হলে থমকায়, এবং আমি ভাবতে পছন্দ করি যে হ্যাঁ আচ্ছা জিনিসটা এইরকম ভাবে, আর আমি একটা নির্দিষ্ট সময়ে ওই কাজটাকে করি। অ্যান্ড ডিজিটাল মিডিয়া হচ্ছে যে কোনো সময়ই আমি জিনিসটাকে দেখছি, এইটা ওইটার চেয়ে ভালো, এইটা ওইটার চেয়ে খারাপ, সেই মানে তুল্যমূল্য আমি করছি না। আমি শুধু বলতে চাই যে হ্যাঁ, এখন পর্যন্ত ডিজিটাল মিডিয়ায় সকলেই যেই প্রমোশনগুলো করেন, সকল প্রমোশনই, সকল অ্যাডভার্টাইজিংই সঠিক হবে সেটা ভাবাটা ঠিক হবে না। তো বাংলাদেশের তো অর্থনৈতিক অগ্রগতি তো অবশ্যই 50 বছরে হয়েছে নিশ্চয়ই, সেক্ষেত্রে বিজ্ঞাপনের যে মার্কেটটি বা ইন্ডাস্ট্রি আমরা যেটি বলি, সেটিও সম্প্রসারিত হয়েছে। এখন সেখানে নতুন করে যুক্ত হয়েছে ডিজিটাল বিজ্ঞাপনের প্ল্যাটফর্ম। তো নিশ্চয়ই এক্ষেত্রেও তো উদ্যোক্তা বেড়েছে, কিংবা আপনাদের মতো যারা বিজ্ঞাপন এজেন্সির বিজনেস করে, এখানেও তো তাদের সংখ্যাটাও বেড়েছে, নতুন নতুন অ্যাড ফার্ম যুক্ত হচ্ছে। তো এখন আসলে তারা আসলে কিভাবে টিকে থাকছে, কিংবা ট্রেডিশনালের সঙ্গে ডিজিটাল মাধ্যমে যারা ইনভলভমেন্ট, তারা আসলে টিকে থাকতে পারছে কিনা, কিংবা তারা সে জায়গায় কোন কোন চ্যালেঞ্জগুলো মুখোমুখি হচ্ছে, এই বিষয়টা নিয়ে আপনার সঙ্গে একটু আরও আলোচনা করব। তার আগে নিচ্ছি আরেকটি বিরতি। যে দর্শক, আপনারা দেখছেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক। এবার নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক আলোচনায়। আজ আমরা অতিথি হিসেবে পেয়েছি এক্সপ্রেশনস লিমিটেডের ডিরেক্টর জনাব আপন আহসান। যে আপনাকে আরেকবার স্বাগত জানাচ্ছি আমাদের এই আলোচনায়। অনেক ধন্যবাদ। বিরতির আগে আমি একটি প্রশ্ন করেছিলাম যে তাদের ডিজিটাল মাধ্যমে যারা বিজ্ঞাপন বানান কিংবা যারা এটার সঙ্গে জড়িত, টিকে থাকবে কি থাকবে না, প্রভাব কতখানি পড়বে কি পড়বে না, সে আলোচনা করার পরেও একটা বিষয় আমাদেরকে তো স্বীকার করতেই হবে যে সম্প্রতি এটা সম্প্রসারণ ঘটছে, নতুন নতুন মানুষ এখানে যুক্ত হচ্ছে। তো এখন কথা হচ্ছে যে তারা আসলে ট্র্যাডিশনাল যারা বিজ্ঞাপন যারা বানায় কিংবা ওটার সঙ্গে, সেক্ষেত্রে এই ডিজিটাল বিজ্ঞাপনের ক্ষেত্রে, সম্প্রসারণের ক্ষেত্রে ব্যারিয়ারটা কোথায় হচ্ছে, বা তারা কোন কোন চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে? তাদের অনেকগুলো চ্যালেঞ্জ আছে। ধরুন কোনো একটা কিছুর মাথা দেখেই আপনি লেজ পর্যন্ত ধারণা করতে পারবেন ওটা কত বড়। ডিজিটাল মিডিয়ায় এখন প্রচুর ছেলে মেয়ে এসছেন, উদ্যোক্তারাও নিজেরা ডিজিটাল মিডিয়া ব্যবহার করছেন। এই কোথাও 500 টাকার ফেসবুক কোর্স শেখায়, কারণ এখন তো কোর্সের ছড়াছড়ি, সেখান থেকে শিখেই ভাবলেন আমি শিখে ফেলেছি। এবার উনি তার যে মূল কাজ ব্যবসা, সেটার ফোকাসের বদলে সেটা এই কাজের ভিতরে উনি সময় ব্যয় করেন। এখন উনি যখন টার্গেট সেট করতে চান, অডিয়েন্স সেট আপ করতে চান, মেন্টাল ফ্রেম দেখতে চান, সাইকোগ্রাফিক দেখতে চান, তার সমস্ত রিসার্চ দেখে নিজের পণ্যকে কিভাবে প্লেস করবেন সেগুলি করতে চান, উনি এক মাথায় করতে চান সেটা। অথবা যারা ছোট ছোট এজেন্সি করছেন তারা 2 মাথায় 3 মাথায় করতে চান। আমরা যারা বিজ্ঞাপনের সংস্থারা কাজ করি দীর্ঘকাল যাবৎ, তাদের কিন্তু টিম সাইজ কারোরই 50-এর নিচে না। তখন 50টা মাথা একসঙ্গে থেকে দাঁড়ায় যে আলাদা আলাদা চিন্তা যে কি হবে, তখন কাজটা অবশ্যই ভালো হয়। হ্যাঁ প্লিজ। এবং যে যে ক্ষেত্রে পারদর্শী তাকে আপনারা সেখানে সেট আপ করেছেন। অবশ্যই, যিনি কপি লিখেন তিনি কপি নিয়ে ভাবনা করেন সেটা। তো এখন এইটা হচ্ছে তাদের বড় একটা কাজ। ভাবেন যে আমি বোধহয় ফেসবুকে একটা বিজ্ঞাপন বসায় দিলাম, হয়ে গেল। তার কিছুদিন পরেই বলেন যে $10 বুস্ট করলাম, আমার তো কিছু লাভ হলো না। আবার কেউ কেউ যারা কোর্স বিক্রি করেন তারা বলেন যে $10 বুস্ট করলে লক্ষ টাকার মালিক হয়ে যান। অসম্ভব বিষয়। তাহলে যারা কোর্স বিক্রি করেন তারা ওই কাজটা কেন করেন না?
তারা করে দেখাতে পারেন। এটা হচ্ছে একটা বড় বিষয়, যে এইরকম ছোট ছোট অনেক এজেন্সি হবে, অনেকেই হবেন, তাদের অনেকেই নাই হয়ে যাবেন, কারণ ওনারা টিকবেন না, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে যে যখন আপনি সমস্ত জায়গাতে এই প্র্যাকটিসটা শুরু হবে, সেখান থেকে কিছু ট্রেন মানুষ, কিছু ভালো মানুষও তৈরি হবে। অর্থাৎ আমরা মার্কেটে অনেক ভালো ডিজিটাল বিজ্ঞাপন এক্সপার্টের মানুষও পাবো, এটার একটা ভালো দিকও আছে। কিন্তু সবচেয়ে বড় ব্যারিয়ার হচ্ছে যে আমরা এই তরুণদেরকে বিশেষ করে অথবা নতুন ব্যবসায়ীদের একটা অসৎ ব্যবসার ভেতরে প্রথমে ঢুকিয়ে ফেলছি। কারণ ধরুন ডিজিটাল মিডিয়ায় যে বিজ্ঞাপন করবেন, এই বিজ্ঞাপনের টাকাটা কি করে পেমেন্ট করবেন? বাংলাদেশে তো পেমেন্ট গেটওয়ে আপনার বিদেশে টাকা দেওয়ার একটা বড় ব্যারিয়ার, বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে। তাহলে ওনারা কি করেন? অধিকাংশরাই নানা রকমের অবৈধ পথ ব্যবহার করেন, অধিকাংশই। তো এটা হলো কি, আপনি একটা তরুণ মানুষ, একটা তরুণ সমাজ, একজন যুবক ছেলে, যুবক যুবতীদের মতো এই মানুষদেরকে আপনার প্রথম কাজটাই ধরিয়ে দিচ্ছেন যে তোমাকে কিন্তু অবৈধ পন্থা ব্যবহার করতে, ব্যবসা করার জন্য। এইটা আমার কাছে খুব কষ্টকর মনে হয়, যে একটা সমাজকে আমরা তৈরি করে দিচ্ছি, ব্যবসায়িক সমাজকে অবৈধ পথ নেয়ার জন্য, এবং পরে যখন বড় ব্যবসায়ী তারা আরো বড় অবৈধ কাজ করে তারা। সো এই জায়গাটাতে মনে হয় যে বাংলাদেশ ব্যাংকের নজর দেওয়ার বিষয় আছে, এবং আমরা অ্যাডভার্টাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন লাগাতার চেষ্টা করে যাচ্ছি যে অ্যাডভার্টাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশনের সদস্য আপনারা হন, এবং ব্যাংকের সঙ্গে আমরা কথা বলছি যে আপনারা আমাদেরকে একটা বৈধ পথ বলে দেন, যে এটা হচ্ছে বৈধ পথ, এখানে আপনারা পেমেন্ট করবেন, এবং এই কারণে বাংলাদেশের সরকার এত % ট্যাক্স পাবে বা ভিএটি পাবে, যেটা এখন পায় না। এখন হাজার হাজার কোটি টাকা ডিজিটাল মিডিয়ায় ব্যবহার হয়। আপনাদের খুব জানার ইচ্ছা যে এই যে হাজার 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 কোটি টাকা যাচ্ছে ডিজিটাল মিডিয়াতে, এই টাকাটা কিভাবে যাচ্ছে এবং সরকার সেটার থেকে আদৌ কোনো ভ্যাট বা ট্যাক্স পাচ্ছে, এবং এতে করে অর্থ পাচারের ঝুঁকিও বাড়ছে কিনা? সেটা তো বাড়ছে, সেই ঝুঁকি যারা নিচ্ছে তারা নিচ্ছে, কিন্তু ব্যবসা কিন্তু বাংলাদেশে করছে এবং ডিজিটাল মিডিয়াতেই করছে। সো এইটা একটা বড় চ্যালেঞ্জ মনে করি আমরা, যারা সৎভাবে ব্যবসা করতে চান, যারা ছোট উদ্যোক্তা হচ্ছেন, তাদের জন্য এটা একটা ব্যারিয়ারও, এবং তাদেরকে অবৈধ পথে পাঠানোর একটা মানে এটা একটা চ্যানেলও হয়ে যাচ্ছে। ঠিক এই জায়গা থেকে আপনার কাছে আমি একটু জানতে চাইবো, তাহলে ঠিক এই জায়গাটিতে আমরা আসলে এটাকে তো আমরা অস্বীকার করতে পারবো না। তো সেই ক্ষেত্রে আমরা আসলে কি করে গুণগত উৎকর্ষতা আমরা সাধন করতে পারি, কিংবা সিস্টেমগুলোর পরিবর্তন করে কিভাবে সেটাতে রাইট ওয়েতে আমরা নিতে পারি, বা সব কিছু মিলে এই সংকট থেকে আমরা আসলে কিভাবে উত্তরণ পেতে পারি, সে ব্যাপারে আপনার পরামর্শ শুনবো। তার আগে নিচ্ছে আরেকটি বিরতি। জি দর্শক, আপনারা দেখছেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক। এবার নিচ্ছে আরেকটি বিরতি, আমাদের সঙ্গে থাকুন। দর্শক, আরেকবার আমন্ত্রণ এটিএন নিউজের সাপ্তাহিক আয়োজন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠানে। আজ আমরা আলোচনা করছি বাংলাদেশের বিজ্ঞাপন শিল্প সংকট এবং সম্ভাবনা নিয়ে। আমাদের সঙ্গে আলোচক হিসাবে আছেন এক্সপ্রেশনস লিমিটেডের ডিরেক্টর জনাব আপন আহসান। যে আপনাকে আরেকবার স্বাগত। যে আমি বিরতির আগে আপনার কাছে যে এই যে ডিজিটাল মাধ্যমে যে বিজ্ঞাপনে সেক্ষেত্রে সংকট, সেক্ষেত্রে যে সমস্যা, কিংবা বাংলাদেশের যে বিজ্ঞাপন যে ইন্ডাস্ট্রি, এখানে যে সমস্যাগুলো এখন হচ্ছে ব্যবসার সম্প্রসারণের ক্ষেত্রে কিংবা আরও গুণগত উৎকর্ষতার জন্য, সেক্ষেত্রে আসলে আমাদের উত্তরণের পথটা কি হতে পারে? আমাদের প্রথমে যেটা হচ্ছে যে সংকট যে সেটাকে আগে স্বীকার করতে হবে। এখন যারা আমরা ব্যবসা করি তারা মনে করি একটা সমস্যা এবং সংকট, কিন্তু ব্যাংক বা সরকার সেটাকে মনে করেন কিনা। যখন তিনি মনে করবেন যে এটা একটা সংকট বা একটা সমস্যা, তখন এটার সমাধানের জন্য যাবেন। আমরা মনে করি এটা একটা সংকট। বাংলাদেশে লক্ষ লক্ষ তরুণীদের কিশোরদেরকে উদ্বুদ্ধ করা যায় যে ডিজিটাল মিডিয়াতে ব্যবসা সম্প্রসারণ করার জন্য বা ডিজিটাল মিডিয়া দিয়ে আর্ন করার জন্য। এখন ফ্রিল্যান্সিং একটা শব্দ চলেছে, তারা আর্ন করতে চাবে। এখন এই যে সে আর্ন করবে, সে নিজেকে বহির্বিশ্বে প্রচার করবে কি করে যে আমি এই কাজটা পারি? আমাকে তো বলতে হবে যে আমি এই কাজটা পারি। আজকে বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রি ফ্লারিশ করেছে কি করে? তারা বিদেশে যাচ্ছে, ফেয়ারে অংশ নিচ্ছে, কি বানাচ্ছে সেটা করছে, তারা ফরেন কারেন্সি স্পেন্ড করতে পারছে, ফরেন কারেন্সি আর্নও করছে। তো এইটা তো একটা বড় সেক্টর।
আপনি সারা পৃথিবীতে বিজনেস করতে পারেন ডিজিটাল মিডিয়াতে। তো আমাদের এই ছেলেমেয়েরা নিজেদেরকে কোথায় প্রচার করবে, কিভাবে করবে, এটা একটা বড় সংকট। আপনি আর্ন করবেন বলবেন, এটা সমাধানটা কি? সমাধানটা খুব সহজ, প্রাইমারিলি অ্যাপারেন্টলি সহজ, তারপরে হয়তো এটাকে আরও কিছু রুলস অ্যান্ড রেগুলেশন বসাবেন। অ্যাডভার্টাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন বলে একটি অ্যাসোসিয়েশন আছে। আপনি বলুন প্রথমেই যে অ্যাডভার্টাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশনের মেম্বার হতে হবে, তাহলে একটা ডেটাবেস পেলেন, আপনার একটা স্ক্রুটিনি করা যাবে, যেখানে ট্রেড লাইসেন্স, ভ্যাট, টিন, ব্যাংক ইত্যাদি সমস্ত কিছুই চেক করা হয়ে যাবে। এইবার আপনি বলেন যে ডিজিটাল মিডিয়ায় যারা বিজনেস করতে চান বা বিদেশে টাকা পাঠাতে হয়, আপনার অ্যাডভার্টাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশনের মেম্বার হন এবং আপনাদেরকে সাইজ অনুযায়ী এই বছর এত টাকা আপনি ডিজিটাল মিডিয়ায় ব্যবসা করতে পারবেন এবং নির্দিষ্ট করে দেন যে ডিজিটাল মিডিয়ায় এই 6টা মিডিয়ায় শুধু পেমেন্ট হবে। আপনার ব্যাংকে ইনস্ট্রাকশনটা যাবে, যেই ছেলে মেয়েটা সেই গ্রামেও থাকে সেও তার ব্যাংকে একটা ইনস্ট্রাকশন পাবে, সে তার পণ্যের প্রচারের জন্য এত টাকা বৈধ পথে খরচ করতে পারবে। মানে ট্রান্সপারেন্সির একটা ব্যবস্থা নিশ্চিত করতে হবে। হবে কি যে আপনার তার ব্যবসা সম্প্রসারণ হবে, সে ফোকাসড হবে তার ব্যবসায়, সে স্ট্রেস ফ্রি হবে, অবৈধ পথে যেতে হবে না। এর ফলে তার ব্যবসা যখন সম্প্রসারণ হবে, সে নতুন ছেলে মেয়েদেরকে কাজে নিতে পারবে, লক্ষ লক্ষ ছেলে মেয়েদের কর্মসংস্থান সম্ভব। আরেকটি বিষয় সেটি হচ্ছে যে আমরা আলোচনা তো প্রায় শেষের দিকে চলে এসেছি। এখন তো আমরা দেখছি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে এআই প্রযুক্তির ব্যবহার তো আসলে বিজ্ঞাপনেও ব্যবহার হচ্ছে। হ্যাঁ হ্যাঁ। তো সেক্ষেত্রে আসলে এখানে নানান রকমের প্রশ্ন আসছে, এটা আসলে কতটা নৈতিক, কিংবা এটি কি আমাদেরকে বিজ্ঞাপনের মানের আরও উৎকর্ষতা সাধনের ক্ষেত্রে সহায়ক হবে, নাকি আসলে ট্র্যাডিশনাল বিজ্ঞাপন কিংবা ডিজিটাল যে বিজ্ঞাপন সেটার মানকে আরও নিচের দিকে নামাবে, যেহেতু একটা কি বলবো প্রতারণা করার সুযোগ আছে, মিথ্যাচার করার সুযোগ আছে, নানান বিষয় যেটা হচ্ছে আমরা দেখছি। আপনি কি মনে করেন? আমি যেটাতে মনে করি প্রযুক্তি আপনার যে কোনো কাজকে ফাস্টার করবে, কিন্তু প্রযুক্তি আপনার যে কোনো কাজকে মেধাভিত্তিক জায়গায় নিতে পারবে না। সেটা বিষয়টা কেমন? যেমন ধরুন, একটা ক্রিয়েটিভ করতে গেলে একজন মানুষের যতটুকু সময় ব্যয় করতে হয়, এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে সেই সময়টা সে করতে পারবে। এখন যদি আপনি বুদ্ধিবৃত্তিক মেধাভিত্তিক চর্চা না করে এই বিভিন্ন এআই টুলস ব্যবহার করে কালকে থেকে কোনো কিছু বানানো শুরু করেন, সেইটা যেরকম সকল ক্ষেত্রে নৈতিক হবে না, আবার একই সঙ্গে আপনার ক্রিয়েটিভিটি নাই হয়ে যাবে। যখন আপনি ভাবতে পারবেন না এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআইটা কে বানিয়েছে, মানুষ বানিয়েছে, তো মানুষ যখন ভাবতে পেরেছে যে আমি কোন জায়গায় নিয়ে যাব, তখন সে এআইটা ব্যবহার করছে। আপনি কি ভাবছেন এটাই শেষ, এরপরে অন্য কিছু একটা আসবে? তার মানে মানুষকে ভাবতে দেওয়ার সুযোগ থাকতে হবে। আপনি যে কপি লিখবেন সেই কপি এআই লিখতে পারবে? অসম্ভব বিষয়, সে লিখতে পারবে না। সে যেটাকে করতে পারবে যে আমি যেটাকে 500 লাইন লিখেছি বা 50 লাইন লিখেছি, সেটাকে সে গুছিয়ে আর একটু ছোট জায়গায় নিতে পারবে। অর্থাৎ প্রযুক্তি আমাকে ফাস্টার করবে, দ্রুততম সময়ের কাজটা করবে। আগে রিক্সা করে মানুষ যেত, সেখানে এখন কি বলে গাড়ি করে যায়, সময় তার কম লাগে, গন্তব্য কিন্তু নির্দিষ্ট। আমরা যেখানে পৌঁছাতে চাই সেখানে আমরা পৌঁছাতে পারবো, কিন্তু আপনার মেধা থাকতে হবে আপনি কোথায় পৌঁছাতে চান। যদি আপনি মেধাবী না হন, যদি আপনি বুদ্ধিভিত্তিক চর্চা না করেন, তাহলে আপনি কোথায় পৌঁছাতে চান সেটা জানবেন না, ফলে আপনি একটা ভুল জায়গায় যেয়ে পৌঁছাবেন। সেই কারণে এআই ব্যবহার করে যাই খুশি তাই করবে। আজকে কবিতা লিখছেন, আপনি কবিতা পড়েন যারা এআই দিয়ে লিখে, তাদের লেখা আর একজন কবির লেখা আমাদের শেষ করতে হবে। হ্যাঁ, তো কাজেই আমি মনে করি যে এআই ব্যবহার করে আপনি আপনার কাজকে দ্রুততম করেন। প্রযুক্তি অবশ্যই শেখা ভালো, বাট প্রযুক্তিটাকে নৈতিকভাবে ব্যবহার করা, একটা এথিক্স থাকাটা উচিত। আপনি কোন মানুষের ছবি ব্যবহার করছেন, কি করছেন। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমারও মনে হয় যে আমাকে আবারও ডাকার জন্য বিজটকে, এবং যারা দেখছেন প্রিয় দর্শক, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভাবুন, শুনুন, দেখুন বিজটক। জি, আমরাও আশা করি যে আপনাকে এই বিষয়ে আলোচনার জন্য আরও একদিন আমরা আপনাকে পাবো। জি দর্শক, এই ছিল আজকের পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিজটক। আগামীতে আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। এটি নিউজের বিষয়।